নতুন সরকার ক্ষমতায় আসার পর থেকে অর্থনীতিতে ইনহারেন্টলি আওয়ামী লীগের যে ধ্বংসনামা, যেটা ইন্টারিম সরকারকেও ইনহারিট করতে হয়ে চলেছে এবং সেটা এখন নির্বাচিত বিএনপি সরকারকেও এই ঘানি টানতে হচ্ছে। এবং এই চ্যালেঞ্জ যুদ্ধের কারণে এবং সরকারের বিভিন্ন মিসম্যানেজমেন্টের কারণে এটাকে আরও জটিল করে তুলছে। প্রথমত দেখেন যে আমাদের যে এনার্জি ক্রাইসিস যেটা চলছে, এটা যতটা না ইরান যুদ্ধ ড্রিভেন, তার থেকে বড় হচ্ছে এখানে গভর্নেন্সের ইস্যু খুব মারাত্মক। যে সরকার নিজেদের এই ইন্টারনাল যে ক্লাউন আছে, পলিটিক্যাল ক্লাউন্স, এদেরকে সে ম্যানেজ করতে পারছে না, অথবা ডেলিবারেটলি করছে না, তাদেরকে চুরি করতে দিতে হচ্ছে। যেহেতু তারা বহু বছর ধরে 17 বছর ধরে রোজা রেখেছে, তাদের এই রাজনৈতিক রোজা রাখা শেষ হওয়ার পরে এখন তাকে তো রাজনৈতিক পুনর্বাসনের অংশ হিসেবে রাজনৈতিক ইফতারের ব্যবস্থা করে দিতে হচ্ছে আর কি, জনগণের টাকায় এবং জনগণের ভোগান্তিতে। তো এর মধ্যে যোগ হচ্ছে যে ট্যাক্সের যে আদায়ের হার যেটা প্রেডিক্ট করা হয়েছিল, তার ভিতরে বিশাল গ্যাপ আছে। ইতিমধ্যে ফাইন্যান্সিয়াল ইয়ারে 9 মাস চলে গেছে, আরও 3 মাস আছে, ঘাটতি হিউজ। এবং কোনোভাবেই এই টাকা এনবিআর কালেকশন করে দিতে পারবে তার কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না। তো সেই জায়গাতে একমাত্র সুখের খবর হচ্ছে যে এবারও আমাদের যে অর্থনীতির বাস্তবতা যেটা চলছে, ওয়ার্ল্ড ব্যাংক বলছে যে মাথাপিছু হার, বাৎসরিক আয়ের হারে আমরা হয়তো ভারতের থেকে এবার এগিয়ে থাকব। তো এটা একান্তই একটা অঙ্কের ব্যাপার, এটা জনভোগান্তি লাঘব করবার ক্ষেত্রে খুব বড় জায়গা না। এর ভিতরে আবার দেখেন যে আইএমএফের যে কিস্তি, যেটা শেখ হাসিনার আমল থেকে নেগোশিয়েট করা হচ্ছিল, সেই কিস্তির জন্য এবং এডিশনাল লোনের জন্য আমাদের মাননীয় অর্থমন্ত্রী এবং তার টিম, বাংলাদেশ ব্যাংকের যে ঋণখেলাপি গভর্নর আছে, তারা ওয়াশিংটনে গিয়েছিলেন এবং তারা খুব ভালো খবর নিয়ে দেশে ফেরেন নাই। অনেকগুলো কারণ আছে এবং এই কারণগুলো বোঝাটা গুরুত্বপূর্ণ। তার ভিতরে প্রথম হচ্ছে সরকার যে জনতুষ্টিমূলক যে ম্যানিফেস্টো ওয়াদাগুলো করেছে, সেগুলো বর্তমান অর্থনৈতিক কাঠামো এবং যে দুর্বল গ্রোথ, এই গ্রোথের সাথে যায় না। যেমন ধরেন ফ্যামিলি কার্ড দেওয়া, হেলথ কার্ড, কৃষকদের ঋণ মৌকুফ করা, ইমাম মুয়াজ্জিনদেরকে ভাতা দেয়া, এগুলো জনতুষ্টিমূলক এবং খুবই ভালো কাজ নিঃসন্দেহে। কিন্তু আমার যে টোটাল সোশ্যাল ওয়েলফেয়ার বেনিফিট যেটা আছে এক্সিস্টিং, সেটার সাথে এটাকে সমন্বয় করা, সেটা পার্লামেন্টের স্যাংশন নেওয়া এবং এটা ফেজ আউট করার ক্ষেত্রে আমার যে অর্থনৈতিক সক্ষমতা আছে বর্তমানে, সেটাকে মাথায় রাখা হয় নাই। এই জন্য ওয়ার্ল্ড ব্যাংক মোটেই এই কাজে সন্তুষ্ট না। দ্বিতীয়ত হচ্ছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর থেকে শুরু করে এই যে সম্প্রতি ব্যাংক রেজুলেশন আইন এবং আরও যে ব্যাংকিং রিলেটেড যে রিফর্ম প্রস্তাবনাগুলো পার্লামেন্টে রাটিফাই না করে বাতিল করে দিয়েছে, রহিত করে দিয়েছে, সেগুলো নিয়ে তারা কনসার্ন এবং তারা এটাতে মোটেই সন্তুষ্ট হয়নি। ইভেন ব্যাংক রেজুলেশন আইন তো কমপ্লিটলি ড্রপ আউট করতে চেয়েছিল সরকার, সেখানে বিশ্বব্যাংক বাইরের প্রেশারের কারণে তারা রেখে যেটা করেছে 18 ক সংযুক্ত করেছে, যেটা তাদের নোট অফ ডিসেন্টেও পূর্বে ছিল না। এবং এটা করার মধ্য দিয়ে যেটা হয়েছে যে তারা মানে মানে পরিচিত ঋণখেলাপি যারা আছে, অলিগার্ক যারা আছে, সালামের মতো, তাদেরকে তারা আবার ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে ফেরত নিয়ে আসার পথ খুলে দিয়েছে। তো এইসব কারণে যেটা হচ্ছে যে অর্থনীতির যে বাস্তবতায় আমরা বাস করছি, সেখানে এমনিতে আমার টাকা নাই, এমনিতে আমার রেগুলার বাজেট অ্যাক্টিভিটিস চলছে না, এমনিতে আমার ট্যাক্স ভ্যাট আদায়ের হার খুবই পুয়ার এবং সেটা অ্যাচিভ করার কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না। গ্রোথ রেট 3.5-এর বেশি হবার কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না। এবং আওয়ামী আমলের চলা যে অর্থনৈতিক বিশৃঙ্খলা, এইটার যে ধারাবাহিকতা চলছে, সেখানে শৃঙ্খলা আনার বদলে বিশৃঙ্খলাকে প্রমোট করবার জায়গা চলছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে নিয়ে যে কাণ্ড তারা করেছে, আহসান মনসুর সাহেবকে যেভাবে অপমানজনকভাবে বিদায় দিয়েছে, একজন ঋণখেলাপিকে বিএনপি নির্বাচন কমিটির সদস্যকে অ্যাপয়েন্ট করেছে যার এই রিলেটেড কোনো যোগ্যতা নাই, ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে তার ন্যূনতম কোনো যোগ্যতা নাই এবং কোনো অভিজ্ঞতা নাই। এবং অকটেন পেট্রোল ডিজেলের দাম বাড়ানো হয়েছে। দাম বাড়ানো হয়েছে মানে হচ্ছে যে এখানে আরও প্রায় আপ টু 15-20% দাম বাড়ানো হয়েছে। এটার আবার কনসিকুয়েন্স আছে, ব্যবসা বাণিজ্য, সেচ, সারের প্রোডাকশন তো বন্ধ।
শুধুমাত্র ঘোড়াশাল পলাশে দেখলাম সম্ভবত শার্ট চলছে, বাকি সবগুলো সার কারখানা বন্ধ। ইস্টার্ন রিফাইনারি প্রায় সাসপেন্ডেড অবস্থায় আছে। তো টোটাল ইকোনমি কিন্তু কলাপস করার মতো অবস্থায় চলছে। গার্মেন্টসের প্রচুর অর্ডার দেখলাম, এনার্জি ক্রাইসিস, যুদ্ধ, এক্সপোর্ট করে অন টাইমে পাঠাইতে পারবে কি না, এই অনিশ্চয়তাতে কিন্তু প্রচুর অর্ডার বাতিল হচ্ছে। অর্ডার বাতিল হওয়া মানে হচ্ছে অনেক গার্মেন্টস বন্ধ হয়ে যাবে আগামী এই পুরো সামার সিজনে, যেটা আলটিমেটলি ক্রিসমাসের যে অর্ডার থাকে ওয়েস্টার্ন কান্ট্রিতে, সেখানে সিরিয়াসলি অ্যাফেক্ট করবে। তো সব কিছু মনে হচ্ছে যে অর্থনীতি ইজ ইন ট্যাটার্স। সেই জায়গা থেকে একটা ন্যাশনাল কনসেনসাস দরকার। আমরা সরকারকে বলবো, মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, আপনি দেশের ভিতরে শৃঙ্খলাটা মেনটেন করেন। ছাত্রদল যে পরিমাণ উচ্ছৃঙ্খল আচরণ করছে, আপনার বিএনপির নেতাকর্মীরা সারা দেশে যেভাবে চাঁদার সাম্রাজ্য তৈরি করেছে, সব জায়গায়, গ্রামে গঞ্জে, হাটে ঘাটে, মাঠে, সরকারি অফিসগুলোতে, এই জিনিস যদি আপনি লাগাম টেনে ধরতে না পারেন, ছাত্রদলের গুন্ডামি মাস্তানি আর হচ্ছে আপনার দলের চাঁদাবাজি, তাহলে যেটা হবে, বাজার অর্থনীতি যে কষ্টে আছে মানুষজন, ক্ষোভে কিন্তু ফেটে পড়তেছে। 12 ঘন্টা 14 ঘন্টা 16 ঘন্টা পেট্রোল পাম্পের সামনে দাঁড়ায় তেল নেওয়া, অকটেন নেওয়া, কৃষকরা ডিজেল পাচ্ছে না, তারপরে হচ্ছে সার পাচ্ছে না, সংকট। এখন বড় মৌসুম চলতেছে বলে এটা গায়ে লাগতেছে না, কিন্তু আপনার জুনের পর থেকে যখন আবার নতুন মৌসুম আসতেছে, তখন কিন্তু এটা নিয়ে একটা ম্যাসিভ আউট অফ কন্ট্রোল সংকট তৈরি হবে। যে এই সংকট আপনারা কিভাবে ডিল করবেন, তার কোনো জেনুইন রোড ম্যাপ আপনাদের কারো কাছ থেকে আমরা দেখতে পাচ্ছি না। মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে যে লিডারশিপটা দরকার ছিল, সেই লিডারশিপ আমরা দেখতে পাচ্ছি না। অধিকাংশ মন্ত্রীরা খুবই অদ্ভুত আচরণ করছেন, অ্যামনেশিয়াতে ভুগতেছেন। তাদের ন্যূনতম বাস্তবতা, সমসাময়িক আকাঙ্ক্ষা, মানুষজন কি চায় না চায়, সেগুলোকে পাত্তা দিচ্ছেন না। এর বাইরে আবার জুলাই সনদের বিতর্ক লাগায় রাখছেন হুদাই, কোন অপ্রয়োজনীয়। অতএব সেই জায়গাতে আমরা বোধ করছি যে অর্থনৈতিক এই সিচুয়েশন হ্যান্ডেল করতে না পারলে সরকার পরিচালনা করতে পারবেন না, খুব জনরোষে টার্ন করবে। তার সাথে যদি পলিটিক্যাল ক্যাওয়াস যোগ হয়, আপনার দেশ চালানোটা কিন্তু প্রায় অসম্ভব লেভেলে চলে যাবে। তাহলে আলটিমেটলি যেটা হবে, আমরা গণ অভ্যুত্থানের পক্ষে শক্তি সবাই মিলে যেভাবে একটা দেশ চালানোর স্বপ্ন দেখছিলাম, সেই জায়গাটা ব্যাহত হবে। এই অস্থিরতার বেনিফিট নেবে হচ্ছে আমাদের শত্রু রাষ্ট্র এবং শত্রুপক্ষ, আওয়ামী লীগ, ভারত থেকে শুরু করে এই যে পতিত এবং ক্ষমতার যে ডিপ স্টেট, ক্ষমতার যে ভরকেন্দ্রগুলো আছে, গোপন ভরকেন্দ্র, যারা বাংলাদেশে অস্থিরতাকে কেন্দ্র করে আপনার লুটপাট করে পয়সা কামায়, সেই কেন্দ্রগুলো। এই তেল গ্যাস জ্বালানির সংকটের ভিতরে দেখলাম দুইটা খুবই অপরিচিত অখ্যাত দুইটা কোম্পানিকে, যাদের কোথাও কোথাও লেখা দেখলাম তাদের ওয়েবসাইট পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না, ইয়ার এনার্জি, এজি ইন্টারন্যাশনাল এরকম, তারপরে R&K ট্রেডিং কে কিছু একটা, এরকম দুইটা কোম্পানির নাম দেখলাম। তাদের কোনো ওয়েবসাইট পর্যন্ত নয়, একটা ইংল্যান্ডে একটা সুইজারল্যান্ডে রেজিস্টার্ড। তাদেরকে 2 লক্ষ টন ডিজেল আনবার জন্য সরাসরি টেন্ডার ছাড়া সরকার কাজ দিয়ে দিয়েছে। তাহলে আপনি কি করছেন, জনভোগান্তিকে, টেনশনকে কাজে লাগায়ে একটা থোক ঋণ এনে, অথবা ডোমেস্টিক খাত থেকে ঋণ এনে জনগণের ট্যাক্সের পয়সা দিয়ে এইটাকে ক্রেডিট আকারে দিয়ে দুইটা কোম্পানিকে থোক দিচ্ছেন, যেখানে কোনো জবাবদিহিতা নাই। তাহলে এই যে জ্বালানি খাতে ব্যাপক লুটপাট এবং দুর্নীতির জবাবদিহিতাহীন বাস্তবতা দেখতে পাচ্ছি, এই সবটা মিলিয়ে ম্যাক্রো ইকোনমি কিন্তু অলরেডি যথেষ্ট প্রেসারে আছে, আরও প্রেসারে পড়বে। সো আপনি এই সব কিছু মিলায় কিন্তু আপনার সরকার কিন্তু প্রচুর ক্যাওয়াসের মধ্যে আছে। আপনার কিন্তু কপাল ভালো না মনে হইতেছে সাম রিজন। আপনার অযোগ্যতা, অদক্ষতা প্লাস হচ্ছে কপাল ভালো না, এই সব মিলায় কিন্তু এক জায়গায় হয়ে গেছে। অতএব সেইটা আপনি কিভাবে ডিল করবেন,